নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি কোয়েল রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে রাত 9টার নিউজ রুম লাইভ বুলেটিন। আর আজকে আমরা প্রথমেই যে খবরে চোখ রাখবো তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা এক্সপ্রেস। এই বলা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক, যদিও মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট করেছেন যে তিনি করোনা এক্সপ্রেস বলেননি। জনগণ বলছে, যারা ট্রেনে এসছেন তারা বলছেন এই করোনা এক্সপ্রেসের কথা, যদিও এই বিষয়টা নিয়ে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রীকে। করোনা সংকটের মাঝে করোনা এক্সপ্রেস নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। আমি কিন্তু কোনোদিনই করোনা এক্সপ্রেস বলিনি, আমি বলেছি পাবলিক বলেছে। বেশি গাদাগাদি করলে লোকের প্রবলেম হয়। এই লোকগুলো গাদাগাদি করে পাঠিয়ে দিয়েছে। কেন 5টার জায়গায় 10 বার চালাতো কি অসুবিধা ছিল? এর আগে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? একদিনে গাদা ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় উঠিয়ে দিচ্ছেন, লোকগুলোকে না দিচ্ছেন একটু জল, না দিচ্ছেন একটু খাবার। আপনারা শ্রমিক এক্সপ্রেসের নামে আপনারা কি করোনা এক্সপ্রেস করতে চান? মঙ্গলবার ভার্চুয়াল সভা থেকে এই করোনা এক্সপ্রেস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অমিত শাহ। ममता जी ने उनकी ट्रेनों को कोरोना एक्सप्रेस नाम दिया, हमने उसको श्रमिक ट्रेन नाम दिया। ये कोरोना एक्सप्रेस आपने जो कहा है, बंगाली श्रमिकों का, बंगाली मजदूरों का जो अपमान किया है, ये कोरोना एक्सप्रेस ही आपको बंगाल के बाहर एग्जिट करने का एक गेटवे बन जाएगी। तृणमूल कांग्रेस को बंगाल के बाहर पहुंचाने वाली एक्सप्रेस गाड़ी बन जाएगी। এর 24 ঘন্টার মধ্যেই জবাব। আমি কিন্তু কোনোদিনই করোনা এক্সপ্রেস বলিনি, আমি বলেছি পাবলিক বলেছে। রাজ্যের বিরোধীরা অবশ্য খোঁচা দিতে ছাড়েননি। এই টার্মটা উনি আমদানি করেছেন। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্যামেরার সামনে বললেন, সেটা নিয়ে দিনের পর দিন চর্চাও হলো, হেডলাইন হলো। হঠাৎ বললেন আমি বলিনি। কে বলছে? কে চালাচ্ছে সরকার? ভূতে? উনি এখন বলছেন আমি করোনা এক্সপ্রেস বলি না। এখন তো ইলেকট্রনিক মিডিয়ার যুগ, একজনের কথা অন্যের মুখে বলানো যায় না। উনি কি আজকে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন? যখন বলছিলেন তখন ওনার মুখটা কি আলাদা ছিল? এসব অবান্তর কথা, অসত্য কথা এটা কেন করছেন? উনি যখন বলেছেন আজকে বলুন যে ওটা তখন বলেছিলাম ভুল বলেছি, আমি এখন আর বলবো না। করোনা হাওয়ায় এভাবেই করোনা এক্সপ্রেস নিয়ে চাপানুতোর চরমে। নিউজ 18 বাংলা। লকডাউন সরকার বলে কেন্দ্রকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, এই সময়ে বেসরকারি কারখানাগুলো বন্ধ থাকে, ফলত কর্মচারীরা বেতন পান না, এবং যেহেতু বেতন বন্ধ থাকে ফলত অসুবিধার মধ্যে পড়েন। কেন্দ্রীয় সরকার আগে নির্দেশ দিয়েছিল যে বেতন বন্ধ করা যাবে না, পরে সেই নির্দেশ কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে। ফলত শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে কেন্দ্র, এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোম্পানি খোলা না থাকলে যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তারা মাইনে পাবে কি করে? যখন লকডাউন হয় তখন এই লকডাউন গভর্নমেন্ট বলেছিল সেন্ট্রালের যে যারা প্রাইভেট ছুটি থাকবে, ইনক্লুডিং জুট ইন্ডাস্ট্রি, টি ইন্ডাস্ট্রি অ্যান্ড অল প্রাইভেট, প্রত্যেকে শ্রমিকদের ছুটি থাকলেও লকডাউন থাকাকালীন মাইনে দেবে। কিন্তু পরে তারা নিজেদের জোচ্চরের ঘরের ফলার, যেটা আমরা বলি, নিজেরা বলে আবার নিজেরাই প্রতারিত করেছে শ্রমিক সমাজকে, এবং তারা বলেছেন যে মাইনে দিতে বাধ্য নয় বা কিছু এরকম কিছু একটা বলেছে, আবার একটা আইন কিছু একটা করে। সুতরাং মানুষগুলো তো প্রতারিত হয়েছে। এক হচ্ছে করোনা রোগ, বাইরে বেরোলে রোগের হাতছানি, আর বাইরে না বেরোলে অনাহারে মরতে হবে। এবার থেকে সরকারি অফিসে দুটো শিফটে কাজ হবে, সকাল 9:30 থেকে দুপুর 3টে এবং 12টা থেকে 5টা পর্যন্ত। ইতিমধ্যে আনলক 1 পর্ব চলছে, গাড়ি ঘোড়া শুরু হয়েছে, কিন্তু সরকারি কর্মীদের তুলনায় সেই গাড়ি ঘোড়া অপ্রতুল, ফলত যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেজন্যই এই সিদ্ধান্ত। দুটো শিফট করলাম, ভালো করে বুঝুন। আমাদের অ্যাটেন্ডেন্স যেটা অফিসার্স এবং স্টাফেদের, দুটো শিফট করলাম, ভালো করে বুঝুন। সরকারি কর্মচারীদের জন্য আমরা 10:30 থেকে 5:30 যেটা ছিল সেটা দুটো ভাগে ভাগ করলাম। 9:30 থেকে 2:30 করে দাও, আর একটা তুমি 12:30 থেকে 5:30 করো। লাল কালি 1 ঘন্টা পর্যন্ত দেবে না, তার কারণ তার একটু দেরি হতে পারে পৌঁছতে, সেটা আমরা কনসিডার করব।
জুলাই পর্যন্ত বন্ধ থাকতে পারে সরকারি স্কুল। আজকে এমনটা ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বারবার অনুরোধ করেছেন যে এই সময় যেন কোনোভাবেই স্কুলগুলোর ফি বাড়ানো না হয়। তিরিশে জুন পর্যন্ত আমরা স্কুল ছুটি দিয়েছি। আমার মনে হয় এটা জুলাই হয়ে যাবে। এই সময় স্কুল বন্ধ ছিল ঠিকই, দয়া করে এখন আর ফিজটা বাড়াবেন না এবছরে। বাড়তি টাকা যেটা ফিজ বা বাড়তি টাকা সেটা দয়া করে বাড়াবেন না, তাতে লোকের অসুবিধা হবে, কারণ লোকেদের হাতে খরচাটা কম, পয়সাটা নেই। এবার আসছি করোনার খবরে। করোনা যুদ্ধে এই প্রথম ভারতের ক্ষেত্রে একটা আশার আলো দেখতে পাওয়া গিয়েছে। যতজন অ্যাক্টিভ রয়েছেন তার থেকে অনেক বেশি মানুষ সুস্থ হয়েছেন, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এবং বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে যে এমনটাই বোঝা যাচ্ছে। এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য নেব। কৃষাণু বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষাণু, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এ ব্যাপারে নির্দিষ্ট করে কি জানানো হয়েছে? কোয়েল, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত দেশে 1,35,206 জন কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন, যেখানে আক্রান্তের সংখ্যা এখন 1,33,000। অর্থাৎ যারা সুস্থ হয়ে উঠেছেন এবং যারা আক্রান্ত তাদের সঙ্গে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। তবে সক্রিয় করোনা রোগীর চেয়ে সংখ্যা বাড়লেও গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে 9,985 জন এবং মারা গিয়েছেন প্রায় 279 জন। কোয়েল, ধন্যবাদ কৃষাণু। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, করোনা রোগীর চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বাড়লেও গত 24 ঘন্টাতে ভারতে নতুন করে মারণ রোগে আক্রান্ত হয়েছে 9,985 জন। একদিনে মারা গিয়েছেন আরও 279 জন এবং এখনো পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,76,583 জন। এর পাশাপাশি রাজ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটছে এই করোনার ক্ষেত্রে। ফলত কোথাও কিন্তু কোনো আত্মতুষ্টির জায়গা নেই। ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে ব্যাপারে অভিজিৎ চন্দ আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। অভিজিৎ, কি খবর? কোয়েল, রাজ্যে গত 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছে এবং যার মধ্যে বলা যেতে পারে কলকাতাতেই সব থেকে বেশি মৃত্যু। এবং কলকাতার ক্ষেত্রে 10 জনের মৃত্যু হয়েছে, উত্তর 24 পরগনায় 4 জন, হাওড়ায় 2 জন এবং মুর্শিদাবাদে 1 জনের মৃত্যু হয়েছে। এবং গত 24 ঘন্টায় বলা যেতে পারে আক্রান্তের সংখ্যাও 343 জন হয়েছে। গত 24 ঘন্টায় 343 জন আক্রান্ত হয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 9,328 জন এবং রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হয়েছে 432 জনের। এবং বলা যেতে পারে কলকাতায় আক্রান্ত গত 24 ঘন্টায় 110 জন আক্রান্ত হয়েছে এবং তারপরেই উত্তর 24 পরগনায় 72 জন আক্রান্ত হয়েছে, হাওড়া এবং হুগলিতে 30 এবং 29 জন করে আক্রান্ত হয়েছে এবং দার্জিলিং 10 জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর যেটা দেখছে যে মৃত্যুর হার কি করে কমানো যায় সেটা নিয়ে কিন্তু তারা যথেষ্ট চিন্তা ভাবনা শুরু করেছে। কোয়েল, একদম অভিজিৎ, অনেক ধন্যবাদ। যেমনটা তুমি বললে সেই সূত্র ধরেই বলি, করোনার এই লড়াইয়ে আদৌ অ্যান্টিবডি কতটা তৈরি সেটা জানার জন্য এবারে কলকাতাতে পরীক্ষা হবে। মোট 140 জনের ওপরে এই পরীক্ষা করা হবে, এমনটা আজকে জানিয়েছেন ফেরহাদ হাকিম। আমাদের কাছে নির্দেশ এসেছে এবং হু এবং ICMR আর আমাদের স্বাস্থ্য দপ্তর মিলে কলকাতা কর্পোরেশনকে অনুরোধ করেছে যে ওয়ার্ডে সংক্রামক বেশি আবার যে ওয়ার্ডে সংক্রামক কম, এরকম 16টা ওয়ার্ডে বিভিন্ন জায়গা থেকে তারা অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা, হলেও কতটা হয়েছে সেটা একটা সর্বভারতীয়ভাবে সেটাকে পরীক্ষা করবে। আর যেটা কন্টেনমেন্ট জোন তার ভেতর থেকে 100 জনের রক্ত পরীক্ষা করার জন্য নেবে। এটা ওরা নিয়ে চেন্নাইয়ে পাঠাবে ICMR। এবারে টলিপাড়ার খবর। আগামীকাল থেকে শুটিং শুরু হয়ে যাচ্ছে। আজকে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে চ্যানেলের প্রযোজক ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম তারা একটি বৈঠকে বসে। সেই বৈঠক থেকেই সমাধান সূত্র বেরোলো। কথা ছিল বুধবার শুটিং শুরু হবে টলিপাড়ায়, কিন্তু বিমার কাগজ নিয়ে জটিলতায় শেষ বেলায় বেঁকে বসে আর্টিস্ট ফোরাম। সক্রিয় হন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিনই বিজয়গড়ে তাঁর বিধায়ক কার্যালয়ে প্রথমে কথা বলেন আর্টিস্ট ফোরামের সঙ্গে, তারপরে ফোরাম, ফেডারেশন, প্রযোজকদের সংগঠন এবং বিনোদন চ্যানেলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। সেখানেই বেরোয় সমাধান সূত্র।
চারিদিকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মাথায় রেখেই আমরা শুরু করছি। যদি চলার পথে কোনো জায়গায় কোনো সমস্যা হয়, তাহলে আমরা মানবিকতার খাতিরে সবাই সবার হাত ধরে এগিয়ে যাব। কারণ আমাদের ইন্ডাস্ট্রি প্রায় 84-85 দিন বন্ধ, সেই কারণেই আমরা চালু করছি। আগামীকাল থেকেই আমাদের শুটিং চালু করছি। সত্যি আমরা অনেকদিন ধরে কর্মহীন হয়ে আছি, আমাদের সবারই কাজের দরকার। আবার এটাও ঠিক যে এরকম একটা করোনা পরিস্থিতিতে যেখানে দাঁড়িয়ে সংক্রমণ এত বাড়ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের স্বাস্থ্যবিধি মেনে কিভাবে কাজটা করা যায় সেভাবে আমরা কাজটা শুরু করতে চলেছি। লিখিত বোঝাপড়ায় আসে চার পক্ষ। স্বাস্থ্য বীমা সংক্রান্ত সমস্যা মিটেছে, ঠিক হয়েছে বীমার জন্য আর্থিক ফান্ড তৈরি হবে। বীমা চালু না হওয়া পর্যন্ত সেখান থেকে শিল্পী কলাকুশলীদের সাহায্য করা হবে। সামাজিক দূরত্ব মেনে চলা থেকে স্যানিটাইজেশন, মাস্ক পরা। শুটিং শুরু হবে 24 দফা বিধি মেনেই। সামান্য কিছু যে সমস্ত পয়েন্টে মতবিরোধ ছিল, সেটা আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এবং টেলি একাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস মহাশয়ের ওনার মধ্যস্থতায় আমরা আলোচনার মাধ্যমে সেগুলো মিটিয়ে নিয়েছি। চূড়ান্ত নিরাপত্তাটা কিভাবে দেওয়া যায়, তো সেইটা নিয়েই হয়তো মতবিরোধ কিছু ঘটছিল। তো আলটিমেটলি সেই মতবিরোধটা মেটা গেল। আবার টলিপাড়ায় শোনা যাবে লাইট, ক্যামেরা, অ্যাকশন। হাফ ছেড়ে বাঁচলেন হাজার হাজার শিল্পী, কলাকুশলী। ফের বাঙালি ড্রয়িং রুমে ফিরছে সিরিয়াল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে দেবপ্রিয় দত্ত মজুমদার, নিউজ 18 বাংলা। এবার আসছি সুন্দরবনের খবরে, কারণ আনলক হচ্ছে এবারে সুন্দরবন। এবারে পর্যটকরাও সুন্দরবনে যেতে পারবেন, কিন্তু কিভাবে? আবির ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। আবির বিস্তারিত তথ্য দেবেন। আবির, সুন্দরবনে এবারে পর্যটকরা পৌঁছতে পারবেন, নির্দিষ্টভাবে কি কি জানা যাচ্ছে? দেখো, পর্যটন যে কেন্দ্রগুলো ছিল সেই পর্যটন কেন্দ্রগুলোকে চালু করার অনুমতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং চিফ কনজারভেটর অফ ফরেস্ট এবং একই সঙ্গে হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভের তরফ থেকে ফিল্ড যে ডিরেক্টর, তারা যৌথভাবে একটি নির্দেশিকা তৈরি করেছেন বা গাইডলাইন তৈরি করেছেন, যার পরিপ্রেক্ষিতেই যারা পর্যটক তারা যেতে পারবেন। সেক্ষেত্রে 10 বছরের নিচে এবং 65 বছরের ওপরে যাদের বয়স, তারা কেউ এই সময় যেতে পারবেন না। এছাড়া যে ধরনের অঙ্ক বাছাই করে যেতে হবে, সেখানে যাত্রী সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আবির। এবারে যে খবরে চোখ রাখবো, এই মুহূর্তে এখন আনলক ফেজ 1 চলছে। এখনো পর্যন্ত লোকাল ট্রেন খোলেনি, বাসও সেরকম ভাবে স্বাভাবিক নয়। এই সময়ে সাধারণ মানুষের যাতায়াতের একটা বড় ভরসা হয়ে উঠেছিল বাইসাইকেল, এবং সেটা আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী নিজে গোটা বিষয়টি প্রত্যক্ষ করেছেন এবং তিনি ইতিমধ্যেই সাইকেল বে তৈরির একটা কথা তিনি জানিয়েছেন। আর তার নির্দেশ পেয়েই নগর উন্নয়ন দফতর তারাও কাজে নেমে পড়েছে। শহরে সাইকেল বে নিয়ে সমীক্ষা করতে দিল্লির একটি সংস্থাকে ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে কাজ শুরু করে দেবে নগর উন্নয়ন দফতর। এই প্রপার ক্যালকাটায় তো স্পেস এর কম, এমন এমন জায়গা আছে যেখানে স্পেস, যেন আমাদের নিউ টাউনে অলরেডি সাইকেল বে আছে, সল্টলেকের বিভিন্ন জায়গায় করা সম্ভব আছে। সেরকম যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে মানুষের যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য একটা সাইকেল বে হওয়া উচিত। সেটা আমরা করব, আস্তে আস্তে করব। প্রতিদিন মানুষ কিন্তু গণপরিবহন ছেড়ে সাইকেলে শিফট করছেন। এইটা কিন্তু আমাদের শহরের পক্ষে, আমাদের শহরের ভবিষ্যতের পক্ষে খুব ভালো একটা লক্ষণ। কিন্তু এটাকে সত্যিই গুরুত্ব দেওয়া দরকার, কারণ আমাদের ইমিডিয়েটলি যেটা দরকার, কিছু প্রভিশনাল সাইকেল বে তৈরি করা দরকার। শহরের বড় বড় রাস্তাগুলোর পাশে একটা সাইকেল চলার পথ, যেটাকে পপ আপ সাইকেল লেন বলা হচ্ছে। আদালত বলল শুধু সাইকেলের জন্য একটা আলাদা লেন তৈরি করতে হবে। অতএব আদালতের নির্দেশ শিরোধার্য, শুরু হয়ে গেল সাইকেল লেন তৈরির কাজ। আর এক্ষেত্রে প্রথম পথ দেখায় কোপেনহেগেন, তারপরে অসলো, সিডনি, প্যারিস, এভাবে এগিয়ে চলেছে বিভিন্ন দেশ। সর্বশেষ যোগ কলকাতার। সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা চেয়ে মামলা, পেশায় চিকিৎসক। কোপেনহেগেনের এক যুবক যেন লক্ষ লক্ষ সাইকেল প্রেমীর মনের কথাই বললেন। আদালতের রায় কোপেনহেগেনে তৈরি হলো সাইকেল লেন। কোপেনহেগেনের মতোই আমস্টারডাম, অসলো, প্যারিস, ভিয়েনা, হেলসিঙ্কি বা বার্সেলোনাও সাইকেলের প্রেমে পাগল। কোপেনহেগেনের 62% মানুষ সাইকেলে কাজে বা স্কুলে যান। 390 কিলোমিটার লম্বা সাইকেল লেন। সাইকেল লেনে অন্য গাড়ি ঢোকার অনুমতি নেই। আমস্টারডামে মানুষের চেয়ে সাইকেল বেশি। কোথাও আলাদা সাইকেল লেন আছে, কোথাও নেই। তবে তাতে সাইকেলের নেশা কিন্তু কমেনি। ইউরোপের অধিকাংশ দেশেই এখন সাইকেলের রমরমা। 2015 থেকে নরওয়ের কোর এলাকায় গাড়ি চলাচল নিষিদ্ধ।
1000 কার পার্কিং স্পট সরানো হয়েছে। প্যারিসে দিনে 20,000 সাইকেল ভাড়া নেওয়া হয়। ভিয়েনা হেলসিঙ্কির মতো জনসংখ্যার শহরেও সাইকেলের রমরমা। আবার বার্লিন বার্সেলোনার মতো জনবহুল শহরেও সাইকেলই রোজকার মানুষের যাতায়াত। তবে তথ্য বলছে যে শহরে সাইকেল লেন যত বেশি সেখানে পথে সাইকেলও তত বেশি। কারণটা সহজ, সাইকেল লেনে সাইকেল চালানো অনেক নিরাপদ। ভিয়েনায় 1398 কিলোমিটার সাইকেল লেন। নিয়মিত সাইকেল চালান 18% মানুষ। কানাডার মন্ট্রিয়লে 600 কিলোমিটার সাইকেল লেন। দিনে গড়ে 85,000 সাইকেল রাস্তায় নামে। এবারে চোখ রাখবো উত্তর 24 পরগনার বাসন্তীর খবরে। ভোর থেকেই আজকে দফায় দফায় বোমাবাজি দেখতে পাওয়া যায়। সেখানে এক তৃণমূল কর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছে। এই গোটা ঘটনাতে যুব তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলে তৃণমূল নিয়োজিত, কিন্তু যুব তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। বাম আমলের রক্তঝরা দিন যেন ফিরে এলো। ভোররাতে বোমাগুলির শব্দে ঘুম ভাঙল বাসন্তীর। এরপরও টানা 5 থেকে 6 ঘন্টা সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারালেন সর্দারপাড়ার বাসিন্দা তৃণমূল সমর্থক আমির আলী সর্দার। হচ্ছে অঞ্চল নিয়ে আর গ্রাম নিয়ে। ওরা চাচ্ছিল আমরা অঞ্চল দখল করবো, গ্রাম দখল করবো, এই নিয়ে ওরা পঞ্চায়েত পর থেকে আমাদের উপর জুলুম অত্যাচার চালায় যুবরা। আমরা মার্ডার করেছি, অপরাধ এটাই আমাদের। বেলা গড়ালেও রাস্তায় পড়ে বোমা গুলির খোল। এই যে ভেতরে নারকেলের মতো রয়েছে, এগুলো কিন্তু কোনোটি নারকেল নয়, বেশ বড় বড় সাইজের বোমা। এগুলো ছুঁড়ে মারলে হয়তো একসঙ্গে 4-5 জন মারাও যেতে পারে। অর্থাৎ এখানে এই ধরনের একটা সন্ত্রাসের বাতাবরণ দীর্ঘদিন গ্রামের প্রান্তিক মানুষগুলোর উপর তৈরি করে রেখেছে এবং তারা ভীত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে এলাকা দখল ঘিরেই সংঘর্ষ হয়। এর জেরেই বেঘোরে মরতে হলো আমির আলী সর্দারকে। মৃত আমির আলী সর্দারের পরিবারের দাবি, বুধবার সকালে বাজার করতে বেরিয়েছিলেন আমির আলী সর্দার। সংঘর্ষ থামাতে যাওয়ায় আমিরকে খুন করা হয়। তৃণমূল কর্মী হিসেবে পরিচিত আমিরের মৃত্যুর খবর আসতেই নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বদলা নিতে যুব তৃণমূল নেতাদের বাড়িতে হামলা হয়। যুব তৃণমূল নেতা মোহাম্মদ লস্করের পায়ে গুলি লাগে। কি এমন ঘটল যার জেরে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? বুধবার কারাই বা হামলা চালালো? অভিযোগের তীর ফুলমালঞ্চ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ইউসুফ আনসারি মোল্লার দিকে। স্থানীয় মানুষের বক্তব্য, সম্প্রতি জেল থেকে ছাড়া পান ইউসুফ আনসারি, তবে পঞ্চায়েতের প্রধানের পদ ফেরত পাননি। পঞ্চায়েতের দখল নিতে মরিয়া হই হামলা আনসারির। পরিকল্পিতভাবে ওদের মাদার গ্রুপের লোককে ওরা নিজেরা গুলি করে আমাদের প্রধানকে দায়বদ্ধ করেছে। আজও তাই, উনি বাড়িতে ছিলেন, রাতে বাড়িতেও ছিল। উনি কোনো দোষিত নয়। উনি কাউকে বলে দিয়েছে যে আমি বলে দিচ্ছি তোমরা মার্ডার করো, উনি কাউকে বলেনি। উনি প্রধান সাহেব যতটা চেষ্টা করেছে এই মারপিট এড়িয়ে থাকার চেষ্টা করেছে। এর আগেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বাসন্তী উত্তপ্ত হয়েছে বলে অভিযোগ। আমঝাড়া লেবুখালীতে গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠেছে। লকডাউনের মধ্যেও সংঘর্ষ হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ধরপাকড় শুরু করেছে পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার আগে একজন জখম হয়েছিল, হসপিটালে মারা যায়। তো পুলিশ এখন অবধি জনা 18কে অ্যারেস্ট করেছে। বেশ কিছু বোম উদ্ধার হয়েছে। বাসন্তী থেকে ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে অনুপ বিশ্বাস ও শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের তুফানগঞ্জ। সেখানে 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগ এবং এক দলীয় নেতার কাজের প্রতিবাদ করাতে সেই দলের কর্মীর উপরই আক্রমণ চালানো হয়, গাড়ি ভাঙচুরও হয়। একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে গিয়েছিল তুফানগঞ্জে।
জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, রক্তাক্ত বাসন্তী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুনের অভিযোগ। এবার গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই কোচবিহারের তুফানগঞ্জের নাককাটিগঞ্জ গ্রামে। অভিযোগ, প্রভাব খাটিয়ে 100 দিনের প্রকল্পে বাড়ির পুকুর কাটাচ্ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি পিন্টু হোসেন। সরকারি প্রকল্পের টাকা কেন ব্যক্তিগত কাজে ব্যবহার করা হবে, এই প্রশ্ন তুলে প্রশাসনের দ্বারস্থ হন তৃণমূলেরই কর্মী আমানুর হোসেন। তারপরই আমানুরের বাড়ি এবং গাড়িতে ভাঙচুর চালানো হয়। বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। তার অভিযোগ, প্রতিবাদ করায় পিন্টু হোসেনের লোকজনই এই হামলা চালিয়েছে। রাস্তার স্কিম ছিল, সেটা স্কিমটা রাস্তায় না করে সে নিজের শ্রমিকদের নিয়ে ইচ্ছে মতন বাড়ি মাটিতে কেটে নেয় পুকুর থেকে। সেই প্রতিবাদ করি এবং সে তো আমাকে তাড়াহুড়া করে পিটিয়ে বের করে দেয়, তবু আমি কোনো করি না। দল যেহেতু আমরা একটাই করি। যদিও অভিযুক্ত দলের অঞ্চল সভাপতি পিন্টু হোসেন দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। এর পেছনে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলেও দাবি করেছেন তৃণমূল নেতা। বিজেপি পরিকল্পনা মাফিক যা করেছে সব পরিকল্পনা মাফিক করেছে। এবার আমার নামে যদি কোনো এনআরজিএসের অভিযোগ থাকে, সে অভিযোগ প্রশাসনিকভাবে তদন্ত হোক। যদি আমার নামে কোনো দুর্নীতি, 10 টাকার যদি দুর্নীতি কেউ বের করতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আপনাদের সংবাদ মাধ্যমে বলে দেবো। তুফানগঞ্জ থানায় অভিযোগ জানান আক্রান্ত তৃণমূল কর্মী। রয়েছে পুলিশের নিয়ম মাফিক বক্তব্য। তারা জানিয়েছে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা, কোচবিহার। ত্রাণ বিলিতে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আজকে বারুইপুরে ত্রাণ বিলি করছিলেন সৌমিত্র খা, বিজেপি সাংসদ। তার নেতৃত্বে একটি পদযাত্রা শুরু হয়েছিল, কিন্তু সেই পদযাত্রায় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করে বিজেপি নেতৃত্ব। আমাদের যদি কর্মীদেরকে মারতে হয়, মারের বদলা মার, এই তত্ত্বে বিশ্বাসী করি। দিলীপ বাবু যেদিন অনুমতি দেবেন সেদিন আমরা দেখিয়ে দেবো যে মারের বদলা মার। সৌমিত্র খা একটা কাগজে বাদ, নিজের লোকসভা এলাকার মধ্যে অনেক জায়গাতে ঢুকতে পারে না, বারুইপুরে এসে বড় বড় কথা বলছে। আদপে বিজেপি দলটাই টেলিভিশনের পর্দার কাগজের ছবিতে রয়েছে। এরা মানুষের পাশে, মানুষের সাথে নেই। এবার একটু চোখ রাখবো ধূপগুড়ির খবরে। নিউজ 18 বাংলাতে ধূপগুড়ির এই বৃদ্ধের খবরই আমরা সবার সামনে তুলে ধরি এবং তারপরে অবশেষে পঞ্চায়েত নড়ে চড়ে বসে এবং এই খবর সম্প্রচারের পর পঞ্চায়েত সদস্যরা যেন ওই বৃদ্ধের বাড়িতে তার হাতে ত্রাণও দেন। কিন্তু আবার এই খবরের জেরেই সাংবাদিককেও হেনস্থা হতে হয়। নিউজ 18 বাংলার খবরের জেরে ত্রাণ। মঙ্গলবার নিউজ 18 বাংলায় খবর দেখানো 24 ঘন্টার মধ্যেই তৎপর হয় ধূপগুড়ির মাগুরমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতি। বৃদ্ধের বাড়িতে গিয়ে ত্রাণ তুলে দেন খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার। কি কি দেওয়া হলো খাদ্য সামগ্রী? খাদ্য সামগ্রী চাল, ডাল, চিনি, চা পাতা আর সাবান। মঙ্গলবার 10 কিলোমিটার হেঁটে নিউজ 18 বাংলার কাছে আসেন ধূপগুড়ির দক্ষিণ আলতা গ্রামের বৃদ্ধ সুখমোহন রায়। তার অসহায়তার কথা তুলে ধরা হয়। বৃদ্ধের অভিযোগ, তিনি বিনামূল্যে রেশনের চাল, বার্ধক্য ভাতা কিছুই পাননি। এই খবর দেখেই তৎপর হয় তৃণমূলের পঞ্চায়েত সমিতি। সভাপতি ক্ষোভ প্রকাশ করেন, স্বীকার করেন ওই বৃদ্ধ রেশন ও বার্ধক্য ভাতা পাননি। রেশনের চালটা পায়নি, তারা সেভাবে যোগাযোগ করতে পারেনি, তারা নতুন ডিজিটাল রেশন কার্ড পায়নি। সাপ্লাই অফিসে এসে অ্যাপ্লিকেশন করতে হবে। আমাদের সরকার বলছে যাদের রিজেক্ট হয়ে যাবে তাদেরকে স্পেশাল কুপন দিয়ে তাদেরকে চাল দিতে হবে। সেই আওতায় উনি আছে, উনি পাবে। নিউজ 18 বাংলার খবরের জেরে বৃদ্ধের হাতে ত্রাণ। আবার এই খবরের জেরেই নিউজ 18 বাংলার সাংবাদিককে হেনস্থা। আগের বহিঃপ্রকাশ হয়েছে, ওরা একটু রাগ হয়ে গেছে, সেই রাগটা মেনটেন করতে পারেনি। না, ওদের ধারণা যে এই খবরটা হলে আমাদের এলাকায় একটু দুর্নাম হলো। এই উত্তেজনার মাঝেই বৃদ্ধের নয়া অভিযোগ, উপপ্রধান জাকির হোসেন তার থেকে 10,000 টাকা চান। বলেন ওই টাকা না দিলে আবাস যোজনার বাড়ি মিলবে না। 10,000 টাকা কে চাইছে আপনার কাছে? জাকির এইখানকার কে? পঞ্চায়েত। তৃণমূলে জাকির হোসেন অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
উনি মাটির টাকা পাবে অভিযোগ পাল্টা অভিযোগ থাকতেই পারে, কিন্তু তার জন্য সাংবাদিককে কেন হেনস্থা, এ প্রশ্ন অনেকেরই। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরী, নিউজ 18 বাংলা। আর এরপরে মহিষা দলের এক বৃদ্ধ ভদ্রলোকের কথা, গঙ্গাধর সামন্ত। তার খবরও আমরা নিউজ 18 বাংলায় সম্প্রচার করি। তার অপরাধ বলা ভুল, তার কাজ ছিল তাকে সংসারে টাকা দিতে হবে, তিনি টাকা দিতে পারছিলেন না, ফলত ছেলে বৌমা তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর খবর সম্প্রচারের পর পঞ্চায়েত নড়েচড়ে বসে, অবশেষে 2 মাস পর পঞ্চায়েতের সাহায্যে বাড়িতে ফিরলেন। মুখে বলিরেখার ভিড়ে চিলতে হাসি, সামান্য স্বস্তিও। প্রায় 2 মাস পর বাড়ি ফেরা, পাড়া প্রতিবেশীর সঙ্গে কত কথা, কত গল্প। নিউজ 18 বাংলার খবরের জেরে বুধবার অবশেষে বাড়ি ফিরলেন মহিষা দলের গঙ্গাধর সামন্ত। বাড়িতে খেতে হলে রোজ দিতে হবে 40 টাকা, ফরমান জারি করেন ছেলে বৌমা। টাকা জোগাড় করতে হকারি করতেন বছর 80 গঙ্গাধর সামন্ত, কিন্তু লকডাউনে হকারি বন্ধ হওয়ায় বৃদ্ধকে সত্যি সত্যি বাড়ি ছাড়া করেন ছেলে বৌমা। মহিষাদল রাজবাড়ির ভাঙাচোরা দালানে ঠাঁই নেন তিনি। আধপেটা খেয়েই প্রায় 2 মাস কাটিয়ে দেন। নিউজ 18 বাংলায় এই খবর দেখে নড়ে চড়ে বসে স্থানীয় পঞ্চায়েত, উদ্যোগী হন পাড়া প্রতিবেশীও। তাদের চেষ্টাতেই অবশেষে বাড়ি ফিরলেন বৃদ্ধ। শীর্ণ শরীরের উপর দিয়ে বয়ে গিয়েছে কত কষ্ট, তবুও মুখে একটাই কথা লেগে, ভালো আছি। গঙ্গাধর বাবু কেমন লাগছে আপনার? হ্যাঁ ভালো আছে। বাড়িতে ফিরে কেমন লাগছে? ভালো, হ্যাঁ ভালো আছে। বাড়িতেই থাকবেন এখন নাকি? হ্যাঁ। হ্যাঁ, নিজের কি কষ্টর কথা বলছিলেন, এখন কষ্ট দূর হচ্ছে? ভালো আছে। তো আমরা যখন জানলাম যে উনি বাড়ি থেকে যে কারণেই হোক মতপার্থক্যের কারণে রাজবাড়ির একটি ভাঙাচোরা জায়গায় আছে, আমফানের আগে থেকেই আমরা সঙ্গে সঙ্গে সচেষ্ট হই। নিউজ 18 বাংলা আগামী দিনেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে, তাদের এই অসহায়তার কথা তুলে ধরবে, তাহলে তারা নানানভাবে সুযোগ সুবিধা পেতে পারে। টাকা দিতে না পারায় যে ছেলে বৌমা একদিন তাড়িয়েছিলেন, তারাও এখন বলছেন সব ঠিক আছে। বাড়ি ফিরলেন অনেকদিন পরে, কেমন লাগছে? ভালো। বাবা কি বলছে এখন? ভালো। এসে দোষারোপ হচ্ছে না তো? ভালো লাগছে? এই যে সমস্যা মিটে গেল, এতে তুমি আনন্দ পাচ্ছ? বৃদ্ধ শরীরে আর হকারি করতে হবে না, টাকার অভাবে বন্ধ হবে না দুবেলা দুমুঠো খাবার। ঘরে ফিরে আশায় বুক বাঁধছেন 80 গঙ্গাধর। মহিষাদল থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এবারে যে খবরে চোখ রাখবো তা হলো আনলক 1 এই মুহূর্তে চলছে, অফিস কাছারি শুরু হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু ট্রেন চলাচল শুরু হয়নি, ফলত দূর থেকে পরিচারিকারা তারা আসতে পারছেন না কাজে। স্বভাবতই খানিকটা নাজেহাল অবস্থা গৃহিণীদের। লকডাউনের পর্ব চুকিয়ে দেশে এখন তালা খোলার পালা। খুলে গিয়েছে অফিস কাছারি, হোটেল রেস্তোরাঁ, শপিং মলেরও দরজা খোলা। তাই আর ঘরে বসে থাকার উপায় নেই, ইচ্ছে থাকলেও সময় নেই ঘরের কাজে হাত লাগানোর। এখন পরিচারিকারাই ত্রাতা, কিন্তু আনলকেও লোকাল ট্রেনের চাকা গড়ায়নি। তাই উত্তর বা দক্ষিণ 24 পরগনা থেকে কলকাতায় আসতেই পারছেন না বেশিরভাগ পরিচারিকা। এই পরিস্থিতিতে ঘর সামলাতে গিয়ে নাজেহাল গৃহকর্ত্রীরা। লকডাউনের আগে থেকেই আসতে পারছেন না পরিচারিকা, ঘর সামলাতে গিয়ে রীতিমতো নাজেহাল কসবার মৌপিয়া দত্ত কিংবা রীতা দাস। যবে থেকে লকডাউন শুরু হয়েছে, জনতা কারফিউ যবে থেকে শুরু হয়েছে, তবে থেকেই কাজের লোক নেই। এক আধ দিন তারা ছুটি নেয়, আমরা করে নিই, সেটা ঠিক আছে, কিন্তু একটানা এতদিন খুব সমস্যা হচ্ছে। কবে আসবার থেকে বড় কথা হচ্ছে আমি তাদের কবে অ্যালাউ করব, সেটাই হচ্ছে বড় কথা। ভীষণভাবে অসুবিধা হচ্ছে, আমাদের তো বয়স হয়েছে, সুতরাং সবটা অসুবিধা খুবই হচ্ছে। অ্যালাউ করছি না সাধারণত। ওরও সিকিউরিটির দিকে দেখতে হবে, আমাদেরও সিকিউরিটির দিকে দেখতে হবে। উত্তর কলকাতার কাশী বোস লেনের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইরা গায়েন। লকডাউনের পর থেকে 3 জন পরিচারিকা কাজে আসতে পারছেন না। রান্না, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা,
ঘরের কাজে শেষই নেই। প্রথমে হিমশিম খাচ্ছিলেন, তবে পরিবারের সদস্যদের পাশে পেয়ে এখন কিছুটা ধাতস্থ হয়েছেন। কাজে আসতে না পারলেও 3 পরিচারিকাকেই মাসে মাসে বেতন দিচ্ছেন। কিন্তু এভাবে আর কতদিন? কাজের ফাঁকেই উঁকি মারছে চিন্তা। আমাদের সঙ্গে ওরা ফ্যামিলি মেম্বারের মতোই, কিন্তু কতদিন আমরা মাইনেটা দিয়ে টানতে পারবো আমরা বুঝতে পারছি না, কারণ আমরাও তো রিটায়ার্ড। তবে ওরা খোঁজ খবর নিচ্ছে, ওদেরকে আমি বলেছি কাজ দেখে নিতে, কারণ যা সিচুয়েশন হচ্ছে তাতে মনে হয় না আগামী 2-3 মাসের মধ্যে আমরা ওদের আর ফিরিয়ে নিতে পারবো। কবে চলবে লোকাল ট্রেন? কবে থেকে আসতে পারবেন পরিচারিকারা? গৃহসাথীর পথ চেয়ে কলকাতার কেরোস্থালি। নিউজ 18 বাংলা। গৃহিণীরা একদিকে যেমন হিমশিম খাচ্ছেন, পরিচারিকারা আসছেন না, অন্যদিকে উল্টো ছবি কিন্তু পরিচারিকাদের ক্ষেত্রেও। যেহেতু লোকাল ট্রেন চলছে না, কাজ হারিয়েছেন অনেকে, ফলত উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা সব জায়গাতেই চরম অসুবিধার মধ্যে পড়েছেন বেশ কিছু মহিলা। একার হাতে ঘর ঝাড়পোছ, কাপড় কাচা, বাসন মাজা, দুবেলার রান্না। লকডাউনের আগে পর্যন্ত কলকাতার ঘরে ঘরে পরিচারিকারাই ছিলেন মুশকিল আসান, গৃহিণীর সাফল্যের রহস্য। কিন্তু করোনার কারণে কাজ হারিয়ে এখন কার্যত বন্দি দশায় পরিচারিকারা। দক্ষিণ 24 পরগনার পিয়ালির সুখকলি মণ্ডল লকডাউনের আগে বালিগঞ্জে পরিচারিকার কাজ করতেন, কিন্তু করোনা সুখ কেড়েছে সুখকলির। সংসারে একবেলা খাই, একবেলা খাই না, কিন্তু আজকে সারাদিন না খেয়ে আছে। সুখকলির মতোই গৃহবন্দী পিয়ালির সুজাতা মণ্ডল। রেশনের চালে ডালে কোনো মতে দিন গুজরান। কলকাতা থেকে কোনো বাড়ি নিয়ম মেনে টাকা পাঠায়, কোনো বাড়ি আবার পুজো রাখে না। দিন পেরোয়, মাস পেরোয়, কিন্তু সুজাতার পেট ভরে না। গেলেও আমাদের রাখছে না এখন কাজে। মেয়ের বাবা এসব পাড়ায় কাজ করে, সেভাবে টুকটুক করে সংসার চলে। টাকা পয়সা এক বাড়িতে পাঠাচ্ছে আর 4টা বাড়িতে পাঠাচ্ছেন। লকডাউনের আগে রোজ বউবাজার ছুটতেন ঠাকুরনগরের রঞ্জিতা মল্লিক, কিন্তু ট্রেনের চাকায় ব্রেক পড়েছে, বন্ধ হয়েছে ছোটাছুটি। কিভাবে জীবন চলছে রঞ্জিতার? উত্তর আসে না। চোখের জলে ভিজে যায় নোংরা আঁচল। ওই চলছে, রেশন টেশন পাচ্ছি, পাড়ার থেকে সাহায্য করেছিল, ডাল টেল দিয়েছিল, তাই এইভাবেই চলছে। আজকে তোমার একটা বাজারের পয়সা নেই। মহানগরের অট্টালিকায় ঘর গোছানো হাতগুলোই এখন নিজের ঘর বাঁচাতে হিমশিম খাচ্ছে। আজ সত্যি অসহায় গৃহবন্দী গৃহসাথীরা। অর্পণ মণ্ডল ও অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। এবারে চোখ রাখবো বীরভূমের দুবরাজপুরের একটি খবরে। সেখানে লকডাউনের মধ্যে একটি দোকানে হঠাৎ করে আটকে পড়ে একটি পথ কুকুর। দীর্ঘ 2.5 মাস পর লকডাউন খোলার পর অবশেষে কুকুরটি মুক্তি পায়। বাজিতে ঠাসা নারকেল খেতেই মুখে বিস্ফোরণ। কেরলের পলক্কড়ে মা হাতির মৃত্যুতে তোলপাড় হয় দেশ। বীরভূমের দুবরাজপুরও এখন খবরের শিরোনামে, তবে অন্যভাবে। এখানে মৃত্যু নয়, মানুষের ভালোবাসায় লকডাউনের বন্দিদশা থেকে এক পথকুকুরের মুক্তির গল্প। দুবরাজপুরের পোদ্দার বাঁধে সুমন দার স্টেশনারি দোকান। 22শে মার্চ জনতা কারফিউয়ের দিন দোকান বন্ধ করে সপরিবারে ঝাড়খণ্ডের আত্মীয়র বাড়িতে চলে যান তিনি। দোকান বন্ধ করার সময় ভিতরেই থেকে যায় রাস্তার একটি কুকুর। লকডাউনে সেই তখন থেকে দোকানের ভিতরে আটকে পড়ে সে। কয়েকদিন যেতে না যেতেই দোকানের ভিতর থেকে কুকুরের কান্না। তার আর্তনাদ শুনতে পান প্রতিবেশী এক যুবক। এখানে দেখছি বেরিয়ে এসে দেখছি কুকুরটা ভেতরে ভরা রয়েছে, লাফাঝাপা করছে লকডাউন আগে থেকে। আমি দেখছি এবারে লাফাঝাপা করছে, তাই আমি ঘর থেকে খাওয়া দাওয়া এই ফুটো দিয়ে আমি ব্যবস্থা করে দিই। দরজার পাশে সামান্য ফাঁক, সেখান দিয়েই পাইপে জল খাবার দিতে শুরু করেন রাজেশ। মানুষের সাহায্যে কোনো মতে প্রাণে বাঁচে কুকুরটি। লকডাউন শেষে আনলক হতেই মঙ্গলবার বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। পুলিশ গিয়ে তালা ভেঙে কুকুরটিকে উদ্ধার করে। বড় কুকুর, তাকে যে বাঁচাতে পেরে খুব ভালো লাগছে, এবং হয়তো আর কয়েকদিন এইভাবে থাকলে সে মারা যেত। আজকে প্রায় 3 মাসের কাছাকাছি সে ওইখানে বন্দি আছে।
কেউ দেন বিস্কুট, মাথায় হাত বুলিয়ে কেউ করেন আদর। দোকানের লকডাউন কাটিয়ে মুক্তি পায় অবলা প্রাণীটি। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।